হোয়াটসঅ্যাপ কথোপকথনে জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেছুর রহমান, যুগ্ম সচিব জিয়াউদ্দিন ছাড়াও স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব এম আকমল হোসেন আজাদ, যুগ্ম সচিব কে এম আলী আজম এবং তানভীরের নামে নিয়োগ বাণিজ্য অভিযোগ রয়েছে। তাদের সুপারিশে বিভিন্ন মন্ত্রণালয়ে অসংখ্য আওয়ামী লীগের সহযোগীদের পদায়ন ও পদোন্নতি দেওয়া হচ্ছে বলে তথ্য রয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। ডিসি নিয়োগ বাণিজ্যে অন্যতম মাস্টার মাইন্ড কে এম আলী আজম। ছাত্র জনতার বিপ্লবের পর 19 আগস্টে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে নিয়োগ পান। গভর্নমেন্ট অর্ডার তৈরি করা নিয়োগকৃতদের সঙ্গে সমন্বয় বিষয়ে মোবাইল কথোপকথনে প্রমাণ মেলে। এ কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে এমন ব্যক্তিদের সরিয়ে দেওয়ার জন্য যুগ্ম সচিব আলী আজম ও জিয়াউদ্দিন একসঙ্গে কাজ করেছেন। অন্যতম উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং প্রধান উপদেষ্টার অ্যাডমিনের মহাপরিচালক আহসান কিবরিয়াকে কোনো কাজের জন্য দায়ী করার বিষয়েও বলতে দেখা যায়। ঢাকার ডিসি হিসেবে নিয়োগ বিষয়ে সুপারিশ করতে তানভীর নামে একজনের সঙ্গে কে এম আলী আজমের ঘনিষ্ঠ কয়েক দফা বৈঠক করতে দেখা যায়। এই তানভীরের চাহিদা অনুসারে ঢাকার ডিসি হিসেবে নিয়োগ পান শেখ হাসিনা সরকারের আইন সচিব আবু সালেহ মোহাম্মদ জহিরুল ইসলামের একান্ত সচিব তানভীর আহমেদ। রেলপথ মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে 20 আগস্টে বদলি হওয়া আকমল হোসেন আজাদ ছিলেন তাদের আস্থাভাজন। পরে যদিও তাকে চাপে রাখার কৌশল হিসেবে অফিসারদের উস্কে দেওয়ার কথা বলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব। বিধিবদ্ধ কমিটি কয়েকজন সচিবের নেতৃত্বে 56 জন আওয়ামী লীগ সমর্থিত ডিসি নিয়োগ নিয়ে প্রতিবাদ করায় 16 বছরে বঞ্চিত এবং ছাত্র আন্দোলনের সমর্থকদের 8 জনকে গুরুদণ্ড দেওয়ার সুপারিশ করেন আকমল হোসেন আজাদ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকার জনগণের সরকারের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে এমন প্রত্যাশা বিএনপির। দলের নেতারা বলছেন, যত দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা দেবে তাদের জন্য তত মঙ্গল। শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে শুরু হওয়া সংলাপে নির্বাচনী রোডম্যাপ চাওয়া সহ বেশ কিছু বিষয় তুলে ধরবে বিএনপি। হাসান মাহমুদের রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের শাসনভার গ্রহণ করে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। 2 মাসের শাসনামলে অন্তর্বর্তী সরকারের কর্ম উদ্যোগ নিয়ে নানা মহলে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সংস্কার উদ্যোগের পাশাপাশি বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে সরকার। এমন প্রেক্ষাপটে শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপে বসছে সরকার প্রধান। সংলাপে বিএনপি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকারের কাছে রোডম্যাপ চাওয়াসহ বেশ কিছু বিষয় তুলে ধরবে। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে তারা সরকার থেকে বিদায় নেবে, তত এই সরকারের জন্য মঙ্গল, এই দেশের জনগণের জন্য মঙ্গল, গণতন্ত্রের জন্য মঙ্গল। যদি এই সরকার যদি আন্তরিক হয়, এখন থেকে তারা যদি পজিটিভ ইতিবাচক কর্মসূচি গ্রহণ করে 18 মাসের আগেই এটা সম্ভব। আমাদের অগ্রাধিকারের মধ্যে নির্বাচনের রোডম্যাপ এবং নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত যে সমস্ত রিলেটেড সংস্কার আছে ওগুলোর বিষয়ে আমাদের কথা থাকবে। প্রশাসনিক সংস্কারের বিষয়ে কিছু আমাদের পরামর্শ থাকবে। প্রশাসনিক ও নির্বাচন কমিশনের সংস্কার সহ বেশ কিছু প্রস্তাব থাকবে বিএনপির। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলো আছে। আমরা দেখতে পাচ্ছি যে 2 মাসে আমরা যে প্রত্যাশা করেছিলাম এই সরকার সেই ক্ষেত্রে সেই পরিমাণ সংস্কার করতে পারে নাই। যেহেতু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে যারা বসে আছে তারা হচ্ছে সাবেক ফেসিবাদের দোসর এবং তারা এই সরকারকে খুব বাধা সৃষ্টি করছে বিভিন্ন তাদের কর্মসূচি কর্মপরিকল্পনা বাস্তবায়নে, সেটা আমরা মনে করি। নেতারা বলছেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চায় বিএনপি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ওয়ানডে ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরির সাক্ষী গোয়ালিয়রের ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম। 2010 সালে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ঐতিহাসিক সেই ইনিংসের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচই আয়োজন হয়নি সেই মাঠে, হয়তো আর হবেও না। পুরস্কার হিসেবে 10 লাখ টাকার চেকটা এখনও শচীনের হাতে তুলে দিতে পারেনি গোয়ালিয়র বিভাগীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন। গোয়ালিয়র থেকে মমিনুর রিপনের রিপোর্ট। ওয়ানডেতেও যে ডাবল সেঞ্চুরি করা যায় বিশ্বকে তা প্রথমবার দেখিয়েছেন শচীন টেন্ডুলকার।
এরপর তালিকায় আরও 11টি ডাবল সেঞ্চুরি যোগ হলেও সচিন টেন্ডুলকারের সেই ইনিংস চিরস্মরণীয় হয়ে আছে ক্রিকেট ভক্তদের কাছে। এই সেই মাঠ যেখানে ওয়ানডে ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি দেখেছিল ক্রিকেট বিশ্ব, যেটা এসেছিল ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকারের হাত ধরে। এরপর 14 বছর পেরিয়ে গেলেও আন্তর্জাতিক কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি ঐতিহাসিক এই গ্রাউন্ডে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ সেই ইনিংসের পর আর কখনো গোয়ালিয়রে আসা হয়নি অসংখ্য রেকর্ড গড়া ডানহাতি এই ব্যাটারের। তাই পুরস্কার হিসেবে 10 লাখ রুপির চেকটা এখনো তুলে দেওয়া হয়নি সচিনের হাতে। সেই ম্যাচের পর সচিন এখন পর্যন্ত এখানে আসেনি, তার সাথে আমাদের যোগাযোগ করাও হয়ে ওঠেনি, তাই তার পুরস্কারটা এখনো আমাদের কাছেই থেকে গেছে। কখনো সুযোগ হলে আনুষ্ঠানিক আয়োজন করে পুরস্কারটা দিতে চাই। আন্তর্জাতিক ম্যাচ হওয়ার জন্য স্টেডিয়ামগুলোতে যে স্ট্যান্ডার্ড বেড়েছে তার সাথে প্রতিযোগিতা দিয়ে সুযোগ সুবিধা অত্যাধুনিক করা হয়নি এই স্টেডিয়ামটির, তাই আপাতত এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সম্ভব নয়। We have international stadium at Indore also. মধ্যপ্রদেশে আয়োজিত ম্যাচগুলো নয়ডায় অনুষ্ঠিত হয়। তাছাড়া গোয়ালিয়রে অত্যাধুনিক আরেকটি স্টেডিয়াম করা হয়েছে, তাই পুরনো স্টেডিয়ামে বয়সভিত্তিক ও স্থানীয় টুর্নামেন্ট ছাড়া আন্তর্জাতিক ম্যাচ হওয়া সম্ভব নয়। To overcome that difficulty, we have built a new cricket stadium with lots of new facilities. আন্তর্জাতিক ম্যাচ না হলেও সচিনের সেই ইতিহাস গড়া ইনিংসে অমর হয়ে থাকবে সংস্কারের অভাবে থাকা রূপ সিং স্টেডিয়াম। মমিনুর রিপন, এনটিভি নিউজ, গোয়ালিয়র, ভারত। ছাত্র জনতার অভ্যুত্থান থেকে সবাইকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে আর কোনো সন্ত্রাসী সরকারকে মেনে নেওয়া হবে না। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এবং আহতদের পরিবারের সঙ্গে মহানগর জামায়াত আয়োজিত মতবিনিময় এবং সুধীর সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে বিভাজনের রাজনীতির সমাপ্তি হয়েছে উল্লেখ করে যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে কোথাও কেউ চাঁদাবাজির সুযোগ পাবে না বলে জানান ডাক্তার শফিকুর রহমান। গাজীপুরের শিল্পাঞ্চল রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। বাংলাদেশের মানুষকে বুকে ধারণ করে গত আগত অনাগত আমাদের সকলের জন্য শিক্ষা হয়। জাতির সাথে গাদ্দারি করলে, জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক বনে গেলে কি পরিণতি বরণ করতে হয়, এর থেকে আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের এমন কোনো স্বৈরাচারের জন্ম হবে না, যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ডিম মুরগির দাম। বাজারে পণ্য দুটির দাম দফায় দফায় বাড়ছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত দাম বেড়েছে ব্রয়লার মুরগির, আর ডিমের দাম আরেক দফা বেড়ে ডজন বিক্রি হচ্ছে 165 টাকায়। অন্যদিকে বৃষ্টিতে সরবরাহের ঘাটতির অজুহাতে বাড়তি সব ধরনের সবজির দাম। 1 কেজি কাঁচামরিচের দাম তো 300 টাকা ছাড়িয়েছে। হাসানুল শাওনের রিপোর্ট। গত 15 সেপ্টেম্বর প্রতি পিস ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের যৌক্তিক দাম 11 টাকা 87 পয়সা ঠিক করে দেয় সরকার। সেই হিসেবে প্রতি ডজন ডিমের দাম দাঁড়ায় প্রায় 143 টাকা। কিন্তু বাজারে ডিমের দাম অনেকটা বাড়তি, ক্রেতাদের ডজন কিনতে হচ্ছে 165 টাকায়। সরকারের সাথে বাজারের কোনো কথা কাজে মিল নেই, নিয়ন্ত্রণের বাইরে। আসলে এটা যে কেন হইতেছে কি হইতেছে এটা তো আমরা বুঝতেছি না। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই ডিমের দাম বেশি এবং আপাতত দাম কমার কোনো লক্ষণ নেই। পাইকারি বাজারে শতে বাড়ছে 150 টাকা, 150 টাকা যদি শতে বাড়ে থাকে তাহলে আমরা দর্জনে আবার 10 টাকা বাড়ি বিক্রি করতে হয় না। সাপ্লাই কম, সারা বাংলাদেশে বন্যা পরিস্থিতি খারাপ, খামারগুলো বন্ধ হয়ে গেছে, এই জন্য ডিমের প্রভাব পড়তেছে। অন্যদিকে বাজারে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দাম 270 টাকায়। তবে সরকারের বেঁধে দেয়া দামের থেকে 20 থেকে 30 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার, কেজি মিলছে 200 থেকে 210 টাকায়। খুব কষ্ট হয়ে যায়, তারপরও আমরা কিনি, কি করব এখন। আমদানি কমে গেছে, বলে সমস্যা এটাই, আমদানি কম যার কারণে দাম বেশি।
কদিনের বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। বেশিরভাগ সবজির দামই 70 থেকে 80 টাকার উপরে। মানুষ আসলে বাজারে এসে ঘোরাঘুরি করে, কিন্তু কিনে যে 1 কেজি কেনার কথা সে কিনে এলো 250 গ্রাম বা আধা কেজি। দ্রব্যমূল্যের দাম তো কন্টিনিউয়াসলি বাড়তেছে, এটা তো আর কমতেছে না। তো সেক্ষেত্রে তো সাধারণ মানুষের অবস্থা তো খারাপই। বিক্রেতারা বলছেন সরবরাহ কম হওয়াতে প্রায় সব ধরনের সবজির দামই বাড়তি। কারণ মালের আমদানি খুবই কম, বাজারে কোনো মাল নাই, পাওয়া যায় না কোনো মাল। বৃষ্টির কারণে অনেক মাল নষ্ট হয়ে গেছে, এই কারণে দাম বেশি। কেজিতে 150 টাকারও বেশি দাম বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 320 টাকায়। 320 টাকা করে ভাই। কাঁচামরিচের যে পরিস্থিতি কিন্তু খুব খারাপ, ভয়াবহ। এত টাকা দাম হইলে কি হবে? মানে বৃষ্টি হওয়ার কারণে মাল অনেক নষ্ট হয়ে গেছে, তার কারণে একটু দাম বেশি। এছাড়া নতুন করে দাম না বাড়লেও বাজারে সব ধরনের চালের দাম বেশ কিছুদিন ধরেই বাড়তি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বৃহস্পতিবারও ডেঙ্গু আক্রান্ত 3 জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে 1022 জন আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুর উপসর্গ নিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালগুলোতে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হবার আগেই নগরবাসীকে সাবধান হবার পরামর্শ চিকিৎসকদের। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। জ্বর, বমি আর প্রচণ্ড মাথা ব্যথা সহ ডেঙ্গুর উপসর্গ নিয়ে রাজধানীর মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হয়েছেন টাঙ্গাইলের তৌহিদ হোসেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছে চিকিৎসা সেবা। জ্বর, শরীর ব্যথা। এখানে আসলাম ডেঙ্গু পজিটিভ, তারপর মাথা ব্যথা। ডক্টররা নিয়মিত খাবার খেতে বলছে, তারপর ওনার ট্রিটমেন্ট দিচ্ছে, স্যালাইন দিচ্ছে। এরকমই প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডেঙ্গু রোগী ভিড় করছেন রাজধানীর হাসপাতালগুলোতে। কারো জ্বর 4 দিনের, কারো 7 দিন, কারো বা তারও বেশি। এখন অবস্থা মোটামুটি আগের থেকে অনেক আলহামদুলিল্লাহ ভালো। অনেক অসুস্থ ছিলাম, দেশের থেকে আসছি বাঞ্ছারামপুর থানা। আমি মূলত ঢাকায় ছিলাম, খুলনা গেছিলাম অফিসিয়াল কাজে, ওখানে যাই আমি অসুস্থ হয়ে গেছি। যে সমস্যাগুলো আছেন ডাক্তারদেরকে বলছি, ওরা চিকিৎসা করছে বা ওষুধ দিচ্ছে। উঠে দাঁড়াইতে পারি না, এরকম পর্যায়ে ছিলাম। এই জায়গায় আসার পর আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো আছে। চিকিৎসকরা জানান ডেঙ্গুর লক্ষণ না থাকলেও যে কোনো জ্বরের ক্ষেত্রেই এখন হতে হবে সতর্ক। বারবার বমি যদি হয়, বারবার পাতলা পায়খানা যদি হয়, তীব্র পেট ব্যথা যদি থাকে, পেশেন্ট লেথার্জি, খেতে পারতেছে না, একদম বিছানায় শুয়ে পড়তেছে, কিছুই খেতে পারতেছে না, আর কোথাও যদি ব্লিডিং হয়, বিশেষ করে কাশির সাথে, বমির সাথে, অথবা দাঁতের মাড়ি দিয়ে, অথবা প্রস্রাব পায়খানার সাথে, এগুলো হলে আমরা বলি যে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি হন। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর এই ভয়াবহ পরিস্থিতি উত্তরণে সবার আগে প্রয়োজন এডিসের লার্ভা দমন করা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 2 মাস ধরে পানির মধ্যে বসবাস করছে খুলনা, যশোর, সাতক্ষীরার 8টি উপজেলার প্রায় 15 লাখ মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, নদীর তলদেশে পলি জমাট হয়ে আশপাশের এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে সবকিছু যেন থমকে আছে। দ্রুত নদী খননের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। এই চিত্র খুলনার ডুমুরিয়া, যশোরের কেশবপুর, মনিরামপুর ও সাতক্ষীরা তালাসহ মোট 8 উপজেলার। পানির মধ্যে মাসের পর মাস থাকতে হচ্ছে গ্রামবাসীদের। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা বাণিজ্য সবকিছু যেন থমকে আছে এই জলাবদ্ধতার কারণে। মানুষের মৃত্যু হলে দাফন করার মতো মাটিও নেই সেখানে। গ্রামবাসীর অভিযোগ, ভদ্রা, হরিহর, শৈলগাতি সহ বেশ কয়েকটি নদীর তলদেশ পলি জমে ভরাট হয়ে গেছে। নাব্যতা সংকটে বৃষ্টির পানি সরতে পারছে না, এতে গ্রামকে গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। বছরের পর বছর নদী খননের কাজ হলেও বাস্তবে তা কোনো কাজেই আসছে না। এছাড়া কাজের অনিয়ম আর দুর্নীতিকে দায়ী করেছেন গ্রামবাসী। খুলনা, যশোর এবং সাতক্ষীরা জেলার অন্তত 8টি উপজেলার 15 লক্ষ মানুষ জলবন্দী পড়েছে। বাড়িঘর থেকে নদী মাটি ভরাট হয়ে অন্তত 2 থেকে 3 ফুট উঁচু নদীর মাটি। এই পানি যে নদীতে যাবে, সেচ মেশিন ছাড়া আর কোনো পথ নেই। 20-25টা এক্সকেভেটর দেওয়া হয়, তাহলে সেটা যদি 8 থেকে 10 দিনের ভিতরে এইটা একটু খনন করে দেওয়া যায় ভদ্রা নদী, তাহলে এই পানিটা খনন করে দেওয়ার সাথে সাথেই 1 সপ্তাহের ভিতরে অন্তত বাড়ির পানি নেমে যাবে। অভিযোগ স্বীকার করে দ্রুত নদী খনন কাজ শেষ করার কথা জানান পাওবির এই প্রধান প্রকৌশলী। আর আমরা যারা স্থায়ীর জন্য যেটা করছি, আপনাকে আরেকটা জিনিস জানাই রাখি, আমরা কিন্তু শোলমারি রেগুলেটরের উপরে 2টা পাম্প বসাবো, বুঝছেন? এই আশা করতেছি ডিসেম্বর জানুয়ারির মধ্যে পারবো। ওই পাম্পটা জার্মান থেকে আসতেছে আর কি। তা এখন
ওইটা হচ্ছে একটা পাম্প 35 কিউসেক, 2টা পাম্প 2 সাইডে লাগাবো। দ্রুত জলাবদ্ধতা থেকে মুক্তি চান 8 উপজেলার মানুষ। এনটিভি নিউজ ডেস্ক। জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে মালয়েশিয়া সহযোগিতা করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশটির প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে। আর স্বচ্ছতা নিশ্চিত করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় প্রয়োজনীয় কর্মী নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিকেলে তার সাথে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব বলেন তারা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর প্রথম কোনো সরকার প্রধান হিসেবে 4 ঘণ্টার সংক্ষিপ্ত সফরে দুপুরে ঢাকায় আসেন আনোয়ার ইব্রাহিম। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর প্রথম কোনো সরকার প্রধান হিসেবে 4 ঘণ্টা সফরে শুক্রবার বেলা 2টায় ঢাকায় নামেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 2 দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফেরার পথে তার এই সংক্ষিপ্ত সফর। হযরত শাহজালাল বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেয়া হয় গার্ড অব অনার। সেখান থেকে প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একই গাড়িতে চেপে যান রাজধানীর একটি 5 তারকা হোটেলে। সেখানেই বেলা 3:30টায় একান্তে বৈঠক হয় প্রধান উপদেষ্টার সাথে। বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন সহ নানান বিষয়ে আলোচনা হয়। এরপর একই স্থানে হয় দ্বিপাক্ষিক বৈঠক। অংশ নেন 2 দেশের সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা। বৈঠক শেষে 2 দেশের সম্মিলিত সংবাদ সম্মেলনে পুরনো বন্ধুকে স্বাগত জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ ও বিগত সরকারের গণহত্যা নিয়ে জানানো হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে। We broadly had discussed 3 core areas of cooperation: political, trade and investment, cultural and humanitarian. We discussed the issue of safe repatriation of the forcibly displaced Myanmar nationals to Myanmar. We requested the Prime Minister to persuade Rohingya repatriation issue in ASEAN fora so that this protracted crisis is resolved at the soonest. Recognizing the contribution of Bangladeshi workers to both economies, I believe the implementation of the MOU on the employment of Bangladeshi workers 2021 is important. We also discussed the possibility of increasing workers and professional intake from Bangladesh and multiple entry visas for them. আর বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদার হবে, কর্মী নেবার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। I believe your effort to ensure that this new Bangladesh is Bangladesh which is such vibrant democracy and respect the rights of every single citizen in the country. Can we deny, therefore, the role of Malaysian professionals, and to an extent, the role of many Bangladeshi workers? Now, that is why when you appeal for us to consider the issue of 7,000 or more who were duly registered but then lost that opportunity because of the political development and uprising here. সেখান থেকে বেলা 5:30টায় আনোয়ার ইব্রাহিম যান বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে। এ সময় 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়ে আলোচনা হয়। বঙ্গভবন থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সহ সফর সঙ্গীরা যান হযরত শাহজালাল বিমানবন্দরে। আর সন্ধ্যার পর দেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 2013 সালের ডিসেম্বরে গুলশানের বাসা থেকে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যেতে বালু ট্রাক দিয়ে বাধা ও হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কৃষক দলের এক নেতা গুলশান থানায় বাদী হয়ে এই মামলা করেন। পুলিশ জানায় দ্রুতই তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। মেজবা হাসানের রিপোর্ট। রক্তের গঙ্গা বইছে এই রক্তের গঙ্গার উপর দিয়ে তিনি তার নৌকা পাড়ি দিয়ে তিনি ক্ষমতায় বসবেন, সেই কথা আব্দুর শাহ সেটা ভুলে যেতে বলেন। ক্ষমতা দেখব কতদিন আটকে রাখতে পারেন, চলবে যতদিন এরকম করবেন আমাদের কর্মসূচি চলবে।
2013 সালের 29 ডিসেম্বর। একতরফা নির্বাচন ঠেকাতে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কেন বাধা দিচ্ছেন? বিএনপিকে ঠেকাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে শেখ হাসিনার নির্দেশে 14টি ট্রাক ও পিকআপ ভ্যান রেখে বিএনপির নেত্রীকে অবরুদ্ধ করে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। আজকে রক্তের সাগরের নৌকায় চড়ে উনি হাওয়া খেতে যাচ্ছেন। দেখতে পাবেন কদিন পরেই তার পরিণতি কোনো শুভ হবে না। এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং কঠিন। দীর্ঘ 11 বছর পর সেই অভিযোগে মামলা হয়েছে। বালুর ট্রাক দিয়ে আটকে রাখার পরেই তাকে বাসা থেকে বের হতে দেয় নাই এবং তাকে বিষাক্ত পেপার স্প্রে যেটা নিক্ষেপ করেছিল, যেটা জাতিসংঘের হিউম্যান রাইটস থেকে নিষিদ্ধ করা ছিল, সেই ব্যাপারে আমরা মামলা করতে এসেছি। মামলার এজাহারে বলা হয় শুধু ট্রাক দিয়ে অবরুদ্ধ নয়, বেগম জিয়াকে হত্যা চেষ্টা করেছিল স্বৈরাচার সরকার। তাকে স্প্রে করা হয়েছে, সে তার বিষাক্ত স্প্রে করা হয়েছে, কাঁচতে কাঁচতে তার বমি চলে এসে দম বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর অশেষ রহমত যে উনি সুস্থ, পরবর্তীতে সুস্থ হয়েছেন, নাহলে তাদের ইন্টেনশন ছিল সেদিনই তাকে হত্যা করা। স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1 নম্বর প্রধান আসামি করে এখানে 113 জন আসামি দেওয়া হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও 240 থেকে 300 জনের মতো আসামি করা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে দ্রুত তদন্ত করার কথা জানিয়েছে পুলিশ। অভিযোগ পেয়েছি, আমরা অভিযোগটা যাচাই বাছাই করতেছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা তৎপর আছি। অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি বিএনপি নেতাদের। আমি সাবেক ছাত্র মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 2026 সালে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত শক্তিশালী দল হলেও আগ্রাসী ক্রিকেট খেলার কথা জানালেন নাজমুল হোসেন শান্ত। তবে এই দলে মাহমুদুল্লাহ রিয়াদের ভূমিকা নিয়ে আপাতত নীরব বাংলাদেশ অধিনায়ক। গোয়ালিয়র থেকে মমিনুর রিপনের রিপোর্ট। ভারতের বিপক্ষে টেস্টের হতাশা ভুলে এখন টি-20তে ভালো করতে মরিয়া বাংলাদেশ। এই সিরিজ থেকেই পরবর্তী টি-20 বিশ্বকাপের পরিকল্পনা শুরু করতে চায় লাল সবুজের দল। গত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে রক্ষণাত্মক খেলা নিয়ে সমালোচনা হয়েছে অনেক, তাই এই সিরিজে নিজেদের ভিন্নভাবে উপস্থাপন করতে চায় বাংলাদেশ। এখানে যে প্লেয়ারগুলো আছে সাথে হয়তো আর 4-5টা প্লেয়ার হয়তো বাইরে আছে যারা অ্যাড হবেন, এরাই হয়তো সামনে 26 ওয়ার্ল্ড কাপে খেলবে। সো আমার মনে হয় এই সিরিজ থেকেই আমাদের ওই প্রপার প্রিপারেশনটা শুরু হবে। নতুন স্টেডিয়ামে উইকেটের আচরণ নিয়ে ধারণা নেই শান্তর, জানা নেই আগামী বিশ্বকাপের পরিকল্পনায় এই দলে থাকা 38 বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদের ভূমিকা নিয়েও। এত বছর ধরে বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছেন, ভালো করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। হ্যাঁ, অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি, বাট বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে কিন্তু ওনার অনেক অবদান আছে। গত বিশ্বকাপের পর ভারত দলের বেশ কিছু তারকা ঝরে গেল নিজেদের মাটিতে তারা সবসময় ফেভারিট। তবুও জয় দিয়ে টি-20 সিরিজ শুরু করতে চান বাংলাদেশ অধিনায়ক। চেন্নাই ও কানপুরে বিষাদময় টেস্টের পর এবার শান্তদের সামনে টি-20 চ্যালেঞ্জ। কঠিন হলেও ভবিষ্যৎ পরিকল্পনায় এই সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক। মমিনুর রিপন, এনটিভি নিউজ, গোয়ালিয়র, ভারত।